আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আরশিদা আলী। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। খালেদার চিকিৎসায় আইন অনুযায়ী সব ব্যবস্থা করেছে সরকার। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী ভর্তুকিতে সব টাকা ব্যয় হলে উন্নয়ন ব্যাহত হবে। রাজধানীর বস্তিতে দ্বিতীয় দিনে টিকা নিতে ছিল না ভিড়, দ্রুত নিতে পেরে খুশি গ্রহীতারা। টিকাকে পাবলিক পূর্ণ করে দেওয়ার আহ্বান আইওয়ারের। বর্ধিত বাস ভাড়া নিয়ে জাতীয় পরিবহন শ্রমিকদের বাকবিতণ্ডা। রাজধানীর কয়েক রুটে বাস চলাচল বন্ধ, চরম দুর্ভোগে মানুষ। কুমিল্লায় বাবার পরকীয়ার বলি শিশু সন্তান। হত্যার পর ধামাচাপা দিতে নানা কৌশলের আশ্রয়, জড়িত 5 জনকে গ্রেফতার করেছে র্যাব। বলছিলাম সংবাদ শিরোনামগুলো, এবারে বিস্তারিত। শুরুতেই প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের প্রসঙ্গ। তেল, বিদ্যুৎ, সার সহ বিভিন্ন খাত মিলিয়ে সরকারকে প্রতি বছর 53,000 কোটি টাকা ভর্তুকি দিতে হয় জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভর্তুকিতে সব টাকা খরচ হলে উন্নয়ন প্রকল্প ব্যাহত হবে। যুক্তরাজ্য ও ফ্রান্সে সদ্য সমাপ্ত সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। 75 পরবর্তী সময়ে সামরিক বাহিনীর সদস্যদের হত্যার বিষয়ে জেলখানায় তথ্য পাওয়া যাবে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমান বেছে বেছে মুক্তিযোদ্ধাদের হত্যা করেছেন। তারপরও বিএনপি নেত্রী খালেদা জিয়ার চিকিৎসায় সরকার আইন অনুযায়ী সব ব্যবস্থা গ্রহণ করেছেন বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত জানাচ্ছেন সাইদুর রহমান আবির। স্কটল্যান্ডের গ্লাসগোতে জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP26 সহ লন্ডন ও ফ্রান্সে সফর পরবর্তী সংবাদ সম্মেলনে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তুলে ধরেন পক্ষকালব্যাপী আন্তর্জাতিক সফরের অদ্যোপান্ত। জলবায়ু সম্মেলন থেকে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে দাবি অনুযায়ী আর্থিক ক্ষতিপূরণ বাংলাদেশ পাবে বলেও আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী। COP26 সম্মেলনের দ্বিতীয় দিনে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে। ডিজেলের বর্ধিত মূল্য ও জনগণের প্রতিক্রিয়া নিয়ে এক প্রশ্নে বিশ্ববাজারে উচ্চ মূল্য এবং সরকারের ভর্তুকির ব্যাখ্যা দেন প্রধানমন্ত্রী। জনগণের প্রতি আমাদের যে দায়িত্ববোধ সে সম্পর্কে আমরা সবসময় সচেতন, এবং এই করোনাকালীন সময়ে কোনো শ্রেণী পেশার মানুষ নাই যাদেরকে আমরা নগদ অর্থ দিয়ে সহায়তা না করেছি। জিনিসপত্রের দাম যাতে নিয়ন্ত্রণে থাকে বা ইনফ্লেশন রেটটা যাতে নিয়ন্ত্রণে, তার ব্যবস্থাও আমরা নিয়েছি এবং উৎপাদন বাড়াবার সব রকম ব্যবস্থা আমরা নিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে যে আজকে সারা বিশ্ব বাজারে যখন তেলের দাম বেড়ে গেছে, আমাদেরকে তো তেল কিনে আনতে হয়। 23,000 কোটি টাকা শুধু ডিজেলে এবং বিদ্যুৎ এবং আনুষঙ্গিক সব কিছু মিলিয়ে 53,000 কোটি টাকা আমরা ভর্তুকি দিয়ে থাকি। বিদ্যুৎ কৃষক কিন্তু তাদেরকে কিন্তু আমরা বিদ্যুতে বিশেষ ছাড় দিয়ে থাকি, এবং সারের দাম থেকে শুরু করে সবই কিন্তু আমরা দাম কমিয়েছি। ইতিমধ্যে এত টাকা আমরা ভর্তুকি দিই, তাহলে আরও কত টাকা ভর্তুকি আমরা দিতে পারবো? স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতা কাম্য নয়। দলীয় সিদ্ধান্ত অমান্য করলে নেওয়া হবে কঠোর সাংগঠনিক ব্যবস্থা। ইউনিয়ন পরিষদ নির্বাচনে সবসময় এর আগেও হয়েছে, এখন হচ্ছে, কিন্তু সেটা হোক, আমরা সেটা চাই না। হানাহানি, প্রাণ হারা হবে মানুষ ভোট দিতে, এটা আমরা কখনো আমাদের কাছে গ্রহণযোগ্য না। আমরা যাদের নমিনেশন দিয়েছি তার বাইরে যারা নির্বাচন করেছে বা যতই ভালো ক্যান্ডিডেট হোক, আমরা কিন্তু বিদ্রোহীদের নমিনেশন দেইনি। আর এবারেও আমরা দেখছি যে বিদ্রোহী হয়েছে, এত বড় একটা দল হবে, কিন্তু আমার দলের কোনো নেতৃত্ব, সেটা ইউনিয়ন পর্যায়ে হোক, ওয়ার্ড পর্যায়ে হোক, উপজেলা পর্যায়ে হোক, জেলা পর্যায়ে হোক, যারাই দলের সিদ্ধান্তের বাইরে কাজ করেছে তাদের বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নেব, সেটা আমরা ছাড়বো না। সাংগঠনিক শক্তি কিংবা জনসমর্থন নেই বলেই উন্নয়ন ঠেকাতে বিএনপি ষড়যন্ত্র করছে, এমন অভিযোগ করেন প্রধানমন্ত্রী। তারা ইলেকশন করে না, কি ইলেকশন নিয়ে প্রশ্ন তোলে? এরা ইলেকশন নিয়ে প্রশ্ন তোলে কিভাবে? ইলেকশন করবে কিভাবে? ইলেকশন করতে হলে যে সাংগঠনিক শক্তি দরকার হয় বা জনসমর্থন দরকার হয়, সেটা যখন নাই, তখন তারা ওই আমরা করব না, মানি না বলে নিজেদের দৈন্যতাটাই প্রকাশ করে। এখন ইউপি ইলেকশনে বলে দিল তা কি তাদের মানে সিম্বল দিয়ে ইলেকশন করবে না, কিন্তু কেউ এমনি করতে চাইলে করতে পারে। কেন? তা জানি যে আওয়ামী লীগ
তৃণমূল পর্যায় পর্যন্ত এমনভাবে উন্নয়নটা করেছে, আর সাধারণ মানুষ আওয়ামী লীগকে ভোট দেয়, আওয়ামী লীগকেই চায়। এখন কিভাবে ক্ষমতা থেকে সরাবে? গ্রেনেড হামলা করে পারল না, সেই ৭৪ কেজি বোমা ফিট করার পরেও বেঁচে গেলাম, তো তাদের তো এই চেষ্টা অব্যাহত থাকবেই। বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়টি আইনগত ব্যাপার বলে সাফ জানিয়ে দিয়েছেন শেখ হাসিনা। খালেদা জিয়াকে যে কারাগার থেকে বাসায় থাকতে দিচ্ছি, চিকিৎসা করতেছি, এটাই কি বেশি না? যারা আমার বাপ মা ভাই, আমার ছোট রাসেলকে পর্যন্ত হত্যা করিয়েছে, তারপরেও আমরা অমানুষ না। অমানুষ না দেখেই তাকে আমরা অন্তত তার বাসায় থাকার ব্যবস্থাটুকু, আমার এক্সিকিউটিভ অথরিটি আমার হাতে যতটুকু আছে আমি সেটুকু দিয়ে তাকে বাসায় থাকার চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছি। বাকিটা আইনগত ব্যাপার, বাকিটা আইনগত ব্যাপার। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। এবারে রাজনৈতিক প্রসঙ্গ। বিএনপি সাম্প্রদায়িক অপশক্তির কাঁধে ভর করে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, তারা এখন গণতন্ত্রের ফেরিওয়ালা সেজে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই এই বর্ণচোরা বিএনপির অপকর্মের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। দুপুরে নাটোর জেলার সিংড়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, সরকার ও দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে প্রচুর বিনিয়োগ করা হচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে চলছে পরিকল্পিত মিথ্যাচার। সাম্প্রদায়িক অপশক্তির কাঁধে ভর করে ক্ষমতা যাওয়া দিবা স্বপ্ন দেখছে। আসুন দেশের জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি নামক অপশক্তি তাদের সাম্প্রদায়িক দোষরদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। আজকের এই সম্মেলনে আমি সবাইকে প্রস্তুত হওয়ার জন্য, সামনে আছে কঠিন লড়াই। সরকার চাইলে যে কোনো মুহূর্তে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল শেষে তিনি এসব কথা বলেন। উন্নত চিকিৎসার জন্য অতি দ্রুত খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার ব্যবস্থা গ্রহণের দাবিও জানান তিনি। সরকার যে কোনো মুহূর্তে ইচ্ছা করলেই এই ধরনের অত্যন্ত গুরুতর অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অনুমতি দিতে পারে। আমরা এখনো আহ্বান জানাচ্ছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার উন্নত চিকিৎসা দেওয়ার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিন। এবার করোনার টিকা প্রসঙ্গ। করোনা টিকাদান কর্মসূচির দ্বিতীয় দিনে করাইল বস্তিতে ছিল না মানুষের ভিড়। স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকা দেওয়া হয় বস্তিবাসীদের। লাইনে দাঁড়িয়ে অপেক্ষা না করে টিকা নিতে পেরে খুশি গ্রহীতারা। ছুটির দিনে টিকা গ্রহীতার সংখ্যা বাড়তে পারে বলে জানান সংশ্লিষ্টরা। রাকিব হাসানের রিপোর্ট। করাইল বস্তিতে টিকাদান কর্মসূচির দ্বিতীয় দিনে মানুষের উপস্থিতি ছিল একেবারেই কম। 25টি বুথের মাধ্যমে টিকাদান কর্মসূচি চললেও অধিকাংশ বুথই ছিল অনেকটাই ফাঁকা। নেই পূর্ব রেজিস্ট্রেশনের ঝামেলা। এনআইডি কিংবা জন্ম সনদের ফটোকপি নিয়ে স্পট রেজিস্ট্রেশন করেই সহজেই টিকা নিতে পারছেন বস্তিবাসীরা। সিস্টেমের ভয়ে আসলে যেতে চায় না, সবচেয়ে বড় যেটা কথা। আর এটা যেহেতু ঘরের কাছে আসছে, তার কিছুই করতে হচ্ছে না, সে যেহেতু শুধু কাছে আসছে, এখান থেকে রেজিস্ট্রেশন এটা নিজেরাই করে দিচ্ছে, সহজেই তারা পেয়ে যাচ্ছে। এটা অনেক ভালো। রেজিস্ট্রেশন কোনো কিছু না করে না হয়রানি হয়ে নিজের কাছে নিজের সহজেই টিকা দিতে পারছি, এটাই খুব ধন্যবাদ জানাচ্ছি সরকার থেকে। বাসা বাড়িতে কাজ করি আমি, টিকা দিচ্ছি, ভালোই লাগছে। কোনো প্রকার ঝামেলাবিহীন টিকা নিতে পেরে খুশি তারা। অনেক ভালো হইতেছে আমাদের জন্য, আমরা তো অনেক দূরে যাইতে পারি না, ঘরের কাছে পাচ্ছি, আমাদের অনেক সুবিধা হচ্ছে। সুবিধা পাচ্ছি, বাসার কাছে টিকা দিতে পারছি, অন্য কোথাও যাইতে পারতেছি না। রিক্সা চালাই, টিকা দিয়ে আমার কাছে খুব ভালোই লাগতেছে। প্রথম দিন 15,000 টিকা দেওয়ার প্রস্তুতি থাকলেও দেয়া হয়েছে মাত্র 6,500 টিকা। দ্বিতীয় দিনে এই সংখ্যা আরও কমে আসবে বলে মনে করছেন টিকা প্রদানকারীরা। আমাদের গতকালকে প্রস্তুতি ছিল 15,000 মানুষকে টিকা প্রদান করার, এবং আজকেও প্রস্তুতি আছে আমাদের প্রায় 15 থেকে 20,000 মানুষকে টিকা প্রদান করার। আজকে যে সারা আমরা দেখতে পাচ্ছি সেটি একটু কম। এটা একটা কারণ হতে পারে যে অনেকে শুনেছেন যে আমরা শুক্রবারেও হয়তো এই কার্যক্রম পরিচালনা করব। সেক্ষেত্রে কেউ যদি ব্যস্ত থাকেন হয়তো ওনারা
শুক্রবার আসার পরিকল্পনা করছেন। 18 বছরের ঊর্ধ্বে সবাইকে টিকার আওতায় আনার সব প্রস্তুতির কথাও জানান রেড ক্রিসেন্ট সোসাইটির এই প্রতিনিধি। সরকারের কাছে পর্যাপ্ত পরিমাণ টিকা আছেন এবং স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় আমরা এই কার্যক্রম বাস্তবায়ন করছি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। আমাদেরও সার্বিক প্রস্তুতি আছেন। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। করোনা টিকাকে পাবলিক পণ্য করে দেওয়ার জন্য উৎপাদনকারী দেশগুলোর ওপর ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন আইওআর মাধ্যমে চাপ প্রয়োগ করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ভারত মহাসাগরীয় অঞ্চলের 23 দেশের সংগঠন দ্য ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের 21তম আইওরা কাউন্সিল অফ মিনিস্টার সম্মেলন শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন। দিনব্যাপী এ সম্মেলনে ভারত মহাসাগরীয় দেশগুলোকে কিভাবে আরও উৎপাদনশীল কাজে লাগানো যায় তা নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান আব্দুল মোমেন। এই ভ্যাকসিনদের আপনার there is a gap in receiving the vaccine, এটা বেশ সুচ্চার করে বলেছেন এবং যেটা আমরা প্রত্যেক সময় বাংলাদেশ has taken a lead in it। আমরা সব জায়গায় বলতেছি যে ভ্যাকসিন শুড বি এ পাবলিক গুড, এইটা সবার জন্য অ্যাফোর্ডেবল প্রাইসে পাওয়া উচিত। এই ব্যাপারে কোনো ডিসক্রিমিনেশন কোনোভাবে করা উচিত না, রিচ অ্যান্ড পুয়ার। এইটা এখানে খুব বড় করে আবার তোলা হয়েছে এবং তার ফলে যেটা হয়েছে যে প্রেশার অন দি কান্ট্রিজ যারা এটা তৈরি করেন তার উপর আর একটু বেশি প্রেশার পড়েছে, যেটা আমরা এতদিন ধরে নিজেরা বলছি। এটা এখন বেশ তাদের উপরেও মানে এটা যৌথভাবে একটা প্রেশার আসছে তাদের উপরে। সো আই থট দিস ইজ অলসো এ প্লাস। এবারে অন্যান্য প্রসঙ্গ। সরকার নির্ধারিত ভাড়া নিয়ে যাত্রী পরিবহন শ্রমিকদের মধ্যে বাকবিতণ্ডার জেরে মিরপুর থেকে এয়ারপোর্ট, আবদুল্লাপুর ও নতুন বাজার রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। সংশ্লিষ্টরা জানান, ওয়েবিল ও বর্ধিত ভাড়া নিয়ে মালিক ও শ্রমিকদের মধ্যেও প্রতিদিন বচসা চলছে। আর এ কারণেই চালকরা মিরপুর থেকে রাজধানীর বিভিন্ন রুটের বাস বন্ধ করে দেয়। এতে চরম দুর্ভোগে পড়ে যাত্রীরা। শিলুরোজা রিপোর্ট। মঙ্গলবার দুপুরে বাসের ওয়েবিল ও ভাড়া নিয়ে বাকবিতণ্ডার জের ধরে মিরপুর 11 নম্বর বাস স্ট্যান্ড ও কালশি রোডে যাত্রীদের নামিয়ে দিয়ে বাস বন্ধ করে দেয় পরিবহন শ্রমিকরা। এরপর থেকেই মিরপুর 10 ও মিরপুর 12 নম্বর সহ মিরপুর এলাকার অধিকাংশ বাস চলাচল বন্ধ রয়েছে। গতকালকে তারা আমাকে এই রাস্তার উপরেই আমাদেরকে বাস থেকে নামিয়ে দেয়। তো বলছিল যে ভাড়া না কমালে তারা এটা হচ্ছে গিয়ে ধর্মঘট ডাকবে বা এরকম বাস বন্ধ করে রাখবে। তো এখানে ভোগান্তি যেটা হচ্ছে যে ওই বাস স্টপ ছাড়া অন্য জায়গায় এই রাস্তাটাতে ট্রান্সপোর্ট পাওয়াটা অনেক ডিফিকাল্ট। 20 টাকা ভাড়া আছে, কন্ডাক্টর বললো যে না 20 টাকা না 25 টাকা দিতে হবে। তারপর এই কন্ডাক্টরকে ধরে মারধর করছে, তো এর জন্য ওরা এই সঙ্গে সঙ্গে আমাদেরকে গাড়ি থেকে নামাই দিল, আর গাড়ি যাবে না। সকাল থেকে এলাকার বাস স্ট্যান্ডগুলোতে দীর্ঘ অপেক্ষা করেও বাস না পাওয়ায় চরম দুর্ভোগ ও হতাশায় যাত্রীরা। আগের মতো বাস পাওয়া যাচ্ছে না, আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি বাসের জন্য। যাও পাওয়া যায় ঠেলাঠেলি করে উঠতে লাগে, তারপর উঠতে দেয় না হেল্পাররা। আজকে বাস খুব কম পাচ্ছি না। আমি 20 মিনিট পর্যন্ত ওয়েট করতেছি, যেতে পারতেছি না। অন্য সময় 5 মিনিট ওয়েট করলে যেতে পারতেছি। আমি আজকে সকালে এখানে আসছিলাম এক মাদ্রাসায়, এখন আমার যা জোহরের নামাজ পড়ানোর কথা, কিন্তু অনেকক্ষণ ধরে দাঁড়ায় রয়েছি, প্রায় 1-2 ঘন্টা হয়ে গেছে, কিন্তু কোনো গাড়ি পেতেছি না। তাদের অভিযোগ, সরকার ভাড়া নির্ধারণ করে দেওয়ার পরও হেল্পাররা তাদের মন গড়া ভাড়া আদায় করছে, আর এ নিয়েই হচ্ছে কথা কাটাকাটি। 15 টাকা ভাড়া, ওনারা 13 টাকা দেয়, মালিক 15 টাকা বুঝে নেয়। কারণ আমরা কোন দিকে যাবো আপনারা বলেন। তাই জনগণকে বললাম যে ভাইয়া আপনারা আমাদের মাইরেন না, আপনারা ভাড়া যেটা আছে ওইটাই দেন, আপনারা কম দেন। ওনারা হিসাব করে কিলো হিসাব করে 12 টাকা, 18 টাকা, 15 টাকা। আর চালকদের অভিযোগ, ওই বিলের কারণে প্রতিদিনই ভাড়া আদায় নিয়ে যাত্রীদের সঙ্গে বাকবিতণ্ডা জড়াতে হচ্ছে তাদের। কিছু যাত্রী যাচ্ছে কম জায়গা, কিছু যাত্রী যাচ্ছে বেশি জায়গা। তাদের থেকে যারা বেশি যাচ্ছে তাদের থেকে আমরা সেই বেশি ভাড়াটা, অতিরিক্ত ভাড়াটা নিচ্ছি না। গ্যাঞ্জামটা সব এই বিলের কারণে। অন্যদিকে মালিকদের পক্ষ থেকেও ওয়ে বিল অনুযায়ী ভাড়া আদায়ের জন্য চাপ দেওয়া হচ্ছে। এসব নিয়ে চালক হেল্পারদের মধ্যে মনোমালিন্য তৈরি হচ্ছে বলে জানান বাস শ্রমিকরা। আমাদের তেলের গাড়ি ভাড়া হচ্ছে, আমাদের আগে ভাড়া ছিল 40-30 টাকা। আমাদের কোম্পানি নিয়ম ভাড়াতে যাত্রীদের 15 টাকা, কোম্পানি ভাড়া হচ্ছে 40 টাকা নেয়। আমরা কোথায় 30 টাকা করতে দেবো? শিউলি রোজা, মাই টিভি, ঢাকা। বাবাকে পরকীয়া প্রেমিকার সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখার কারণে 5 বছরের অবুঝ শিশু ফাহিমা আক্তারকে জীবন দিতে হয়েছে। বাবা আমির হোসেন তার প্রেমিকা লাইলি আক্তার সহ কয়েকজনের সহায়তায় নির্জন স্থানে নিয়ে মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করেন।
কুমিল্লার দেবিদ্বারের 7 নভেম্বর হত্যাকাণ্ডের পর পালিয়ে থাকা ঘাতক বাবা প্রেমিকা লাইলি আক্তার সহ 5 জনকে গ্রেফতার করেছে র্যাব। এসকেলিটনের রিপোর্ট। বাবা আমির হোসেন ও প্রেমিকা লাইলি আক্তারকে আপত্তিকর অবস্থায় দেখার অপরাধে নিজ মেয়ে 5 বছরের শিশু ফাহিমা আক্তারকে বেড়াতে নেওয়ার কথা বলে 7 নভেম্বর কুমিল্লার দেবিদ্বারে পরিকল্পিতভাবে হত্যা করেন। আমির হোসেনের সাথে পার্শ্ববর্তী একজন মহিলার যে লাইলি আক্তার অন্তরঙ্গ সময়কালীন সময়ে যে ভিকটিম মেয়ে ফাহিমা আক্তার, তো সে দেখে ফেলে। দেখার পরবর্তী লাইলা আক্তার তার যে ভিকটিমের ফাদার আমির হোসেনকে প্রেশার ক্রিয়েট করে যে সে যদি তার বিভিন্ন মানুষকে বলে দেয় বা বিভিন্ন লোকজনকে বলে দেয় তাহলে লাইলা আক্তারের ক্ষতি হবে। 4 জন মিলে সুমনের সিএনজিতে করে তাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে নিয়ে যায় এবং আমির হোসেন সর্বপ্রথম তার উপরে ছুরি চালায়। পরবর্তীতে একে একে রেজাউল, রবিউল এবং সোহেল তার শরীরের বিভিন্ন অংশে ছুরি দিয়ে আঘাত করা। শেষে ভিকটিমের ফাদার আমির হোসেন গলা চাপ দিয়ে শ্বাস রোধ করে মৃত্যু নিশ্চিত করে। হত্যার পর বাবা নিজেই বস্তাবন্দি করে লাশ ফেলার কাজটি সারেন। পরে আবার নিজেই এলাকায় মাইকিং, কবিরাজের কাছে যাওয়া এবং থানায় বাদী হয়ে মামলা করেন বলে জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক। এই রবিউল যে কিনা তাকে হত্যা করেছে ছুরি দিয়ে, সে সামাজিক যোগাযোগ মাধ্যমে সে বিভিন্ন জায়গায় পোস্ট দেয়, একমাত্র ভাতিজিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এলাকায় মাইকিং করা হয়। ফাহিমা আক্তারের দাদা দাদি, নানা নানি তারা অনেক ক্ষেত্রে জিনে বিশ্বাস করে, যারা জিন নিয়ে কাজ করে তাদেরকে এনেছে, তাদের মাধ্যমে তারা খোঁজার চেষ্টা করেছে। আমির হোসেন ইতিমধ্যে তার মোবাইলে বিভিন্ন জায়গা থেকে ফোন আসে, বলে যে আমাকে ফোন করেছে, কোম্পানিগঞ্জে নাকি একটি জায়গায় একটি মেয়ে পাওয়া যাচ্ছে, দেখা গিয়েছে। সে তার শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, স্ত্রীকে নিয়ে সেই মেয়ের সন্ধানে যায়, সে তার মেয়েকে খুঁজতে যায়। সে 11 তারিখ রাতে কোথাও না পেয়ে সে নিজে থানায় যে একটি জিডি করে যে আমার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সিএনজি চালক ও বাকি আসামিদের টাকার বিনিময়ে হত্যাকাণ্ডে অংশগ্রহণ করানোর পাশাপাশি ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চালান বাবা আমির হোসেন বলেও জানান কমান্ডার খন্দকার আল মঈন। তার নিজের মেয়েকে হত্যার পরে তাদের পরিকল্পনা ছিল যে আমির হোসেন তার স্ত্রীকে ডিভোর্স দিবে, যদি ডিভোর্সে মানে অসুবিধা হয়, অথবা প্রয়োজনে স্ত্রীকে হত্যা করে হলো সে লাইলি আক্তারকে আবার বিয়ে করবে, এরকম একটা কমিটমেন্ট সে লাইলি আক্তারকে দিয়েছিল। এসকেলিটন, মাই টিভি, ঢাকা। রাজধানীর খিলক্ষেত থেকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ টাকা হাতে নেওয়া প্রতারক চক্রের একজন সক্রিয় সদস্য সালমা আক্তার মুন্নিকে গ্রেফতার করেছে র্যাব। বিকেলে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে এসব তথ্য জানান র্যাব 1-এর সিও লেফটেন্যান্ট কর্নেল আব্দুল আল মোমেন। তিনি বলেন, এ সময় অভিযুক্তর কাছ থেকে একটি সিপিইউ, 2টি মোবাইল ফোন, ভুয়া নিয়োগপত্র, 20টি ভিজিটিং কার্ড এবং 8 পাতা চাকরির বিজ্ঞাপনের স্ক্রিনশট উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে চক্রটি মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতে নিলেও কাউকে এ পর্যন্ত কোনো প্রতিষ্ঠানে চাকরি দিতে পারেনি। দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল অফিসের কর্মচারী নিয়োগের ক্ষেত্রে, এবং পরবর্তীতে তারা যে সিকিউরিটি মেম্বার অথবা বিভিন্ন প্রতিষ্ঠানে যে সিকিউরিটি গার্ড নিয়োগ দেবে এই ধরনের কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রতারণার মাধ্যমে তাদের কাছ থেকে টাকা নিয়েছে। কিন্তু এখন পর্যন্ত গত 6 মাসের রেকর্ড অনুযায়ী কোনো রকমের নিয়োগ তারা দিতে সক্ষম হয়নি বা কোনো তথ্য প্রমাণ আমাদের দেখাতে পারেনি। টাঙ্গাইলের দেলদুয়ারে তাঁতের শাড়ির পর দিন দিন জনপ্রিয় হচ্ছে শাল চাদর। তাতে তৈরি বাহারি ডিজাইন আর নিপুণ কারুকার্যে আকর্ষণীয় চাদর প্রায় সব বয়সের নারী পুরুষের পছন্দ। তাতে তৈরি এসব শাল চাদর শীতের শুরুতেই পৌঁছে যাচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলার শোরুমগুলোতে। প্রতিনিধি মোহাম্মদ আনিস খানের রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। টাঙ্গাইলের দেলদুয়ারে তাঁতে তৈরি শাল চাদরের কদর এখন ছড়িয়ে পড়েছে সারা দেশে। এ চাদরের বৈশিষ্ট্য বাহারি রঙের সুতা দিয়ে হাত ও তাঁতকলে আকর্ষণীয় ডিজাইনের কারুকার্যে তৈরি করা হয়। 2 থেকে 2.5 হাত প্রস্থ এবং 4 থেকে 5 হাত দৈর্ঘ্যে তৈরি হয়। বর্তমানে ফ্যাশন উপযোগী করে এ শাল চাদর তৈরি করা হচ্ছে। এই অঞ্চলের প্রায় 3 শতাধিক পরিবার শাল চাদর তৈরি করে জীবিকা নির্বাহ করছেন। তাঁত মালিক ও শ্রমিকরা জানালেন, শীত মৌসুমের শুরু থেকে মধ্য শীত পর্যন্ত থাকে সর্বাধিক ব্যস্ততা। আমি 4টা বানাইতে পারি,
এতে এক একটার মজুরি দেয় 100 করে, এতে 300-400 টাকার মতো টিকে এই দিয়ে আর কি চলে। 60 টাকা করে মজুরি দেয়, তাতে মোটামুটি আমাদের সংসার চলে আর কি। 1 কেজি সুতা কিনতে গেলে 420 টাকা বা 40 টাকা লাগে। সরকার যেন এই সুতার দাম কমে দেয়, সুতার দাম কমে দিলে আমরা কাজ করতে পারবো। তবে তাঁত মালিকরা জানান সুতাসহ অন্যান্য উপকরণের মূল্য বৃদ্ধির কারণে শাল চাদর তৈরি করতে তাদের প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। সুতার বাজারটা যদি কম থাকতো তাহলে কিছুটা পয়সা পাতি ইনকাম করা যেত বা আয় রোজগার করা যেত। এখন বর্তমানে বাজারটা সুতার বাজার অতিরিক্ত, কিন্তু বিক্রির বেলায় কম। দাম বাইরে যাওয়া চালাইতে পারতাছি না, সুতা কিনুন নাকতাছে বেশি দাম দিয়ে, কাপড় বেচন নাকতাছে কম দামে। সরকার যদি আমাকে একটা পুঁজি দিত তাইলে আমরা পাওয়াল্লুম কইরা একটু উন্নত হইতে পারতাম। অন্যদিকে দোকানিরা জানালেন টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁতের তৈরি শাড়ির পাশাপাশি শাল চাদর শীতের পোশাক হিসেবে বিক্রি হচ্ছে অনেক। আমাদের নিজস্ব উৎপাদনে তৈরি চাদর আমরা বিক্রি করি, ভালো চাহিদা আছে টাঙ্গাইলের এই শালগুলো, যেহেতু কম দামে ভালো শাল চাহিদা অনেক বেশি। তাঁতে তৈরি শাড়ির পাশাপাশি শাল চাদর শিল্পটির সম্প্রসারণের জন্য কাজ করছে জেলা তাঁত বোর্ড। আমরা সরকারের পক্ষ থেকে এখানে আমরা ঋণ প্রদান করে থাকি, যাতে সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা থেকে তাঁত ভেদে আমরা 2.5 লক্ষ টাকা পর্যন্ত দেই তাদেরকে। এক্ষেত্রে 5% সার্ভিস চার্জ, এমনকি তারা 3 বছরে পরিশোধের সুযোগটা পাচ্ছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। প্রতি বছরের মতো এবারও পটুয়াখালীর কলাপাড়া ও কুয়াকাটায় হবে সনাতন ধর্মাবলম্বীদের 500 বছরের ঐতিহ্যবাহী রাসলীলা উৎসব। সার্বজনীন এই উৎসবেই আগমন ঘটবে হাজারো পুণ্যার্থীদের, তাই মন্দিরগুলো সাজানো হয়েছে নতুন রূপে। কুয়াকাটায় দেশ বিদেশ থেকে আগত পুণ্যার্থীদের সার্বিক নিরাপত্তায় মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রতিনিধি সাইফুল ইসলাম রয়্যালের রিপোর্ট, জানাচ্ছেন শিউলি রোজা। শত শত বছরের সনাতন ধর্মাবলম্বীদের রাজ উৎসবের মূলে রয়েছে সত্য ও সুন্দরের জয়ের আকাঙ্ক্ষা। 17 নভেম্বর বুধবার রাতে অধিবাসীদের মধ্য দিয়ে শুরু হবে রাজপূজার আনুষ্ঠানিকতা। ইতিমধ্যেই পুণ্যার্থীদের বরণ করে নিতে আয়োজন শেষ করেছেন মন্দিরের দায়িত্বরতরা। 17 জোড়া প্রতিমা রং শেষ হয়ে গেছে, এখন এখানেই কাজ করছি ভোলা মহেশ্বরের কাজ। আমাদের প্যান্ডেল তৈরি করা, আমাদের সাউন্ড সিস্টেম রেডি করা, আমাদের মন্দিরের আলোকসজ্জা করা, এগুলি সব শেষের পথে। এই তিথিতে পূর্ব আকাশে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে কুয়াকাটার গঙ্গা স্নান শেষ করবেন পুণ্যার্থীরা। হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী নরনারী এখানে উপস্থিত হয়ে এই স্নানে অংশগ্রহণ করবে। এই স্নানের সময় তারা গঙ্গা পূজা করবে, শ্রীকৃষ্ণের পূজা করবে, করে স্নান করে মনে করবে যে আমরা পাপ মুক্ত হয়েছি। রাস পূর্ণিমাকে ঘিরে কুয়াকাটার ইতিহাস জড়িয়ে আছে, তাই সব ধরনের সহযোগিতার কথা জানান মেয়র। এই পূজাকে ঘিরে আজকে কুয়াকাটার নাম সারা বিশ্বে ছড়িয়ে গেছে। এই কুয়াকাটাকে এই পূজা একটা বিশাল দিন হিসাবে আমরা মনে করি, যার কারণে এই পূজা সঠিকভাবে সুন্দরভাবে পালিত হোক সেই প্রচেষ্টা আমি চালিয়ে যেতেছি। সৈকতে পুণ্যার্থীদের 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা সহ স্বাস্থ্যবিধি নিশ্চিতে সকল ধরনের প্রস্তুতি গ্রহণের কথা জানান ট্যুরিস্ট পুলিশের এই কর্মকর্তা। আমাদের টুরিস্টের টহল দল থাকবে, এছাড়াও আমরা পূজা কর্তৃপক্ষ, মন্দির কর্তৃপক্ষ এবং আইন শৃঙ্খলা বাহিনী অন্যান্য কর্তৃপক্ষের সাথে আলোচনা করে যাতে পূজাটা সঠিকভাবে সুন্দরভাবে সার্থক হয় সেদিকে দায়িত্ব পালন সতর্ক দৃষ্টি থাকবে। পুণ্যের আশায় গঙ্গা স্নানের মধ্য দিয়ে পুণ্যার্থীদের পাপমোচন ও মনের বাসনা পূর্ণ হবে, একই সাথে দূর হবে দেশের সকল অশুভ শক্তি, এমনটাই প্রত্যাশা সনাতনীদের। শিউলি রোজা, মাই টিভি। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর মালামাল ভাসানচরে পৌঁছে দিয়েছে নৌবাহিনীর 2 জাহাজ বানৌজা টুনা ও বানৌজা তিমি। দুপুরে জাহাজ দুটি মালামাল নিয়ে ভাসানচরে পৌঁছায়। এর মধ্যে বানৌজা টুনা বেলা 12টার দিকে এবং বানৌজা তিমি দুপুর 1টার দিকে ভাসানচরে পৌঁছায়। জাহাজ দুটিতে 137.28 মেট্রিক টন ওজনের বিভিন্ন ধরনের সামগ্রী ছিল। ভাসানচরে নেয়ার পর সামগ্রীগুলো BDRCS এর তত্ত্বাবধানে ওয়্যারহাউসে নেওয়া হয়। UNHCR এর দেওয়া সামগ্রীর মধ্যে রয়েছে স্লিপিং ম্যাট, কম্বল, প্লাস্টিক ট্রিপল, বালতি, জারিক্যান, সোলার ল্যাম্প, কিচেন সেট, ফিমেল হাইজিন কিট, লন্ড্রি সোপ, বাথিং সোপ ও জুট ব্যাগ। গাজীপুরের কাপাসিয়ায় চিরনিদ্রায় সমাহিত হলেন আফসার উদ্দিন খান। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দিন আহমেদের ছোট ভাই সাবেক মন্ত্রী ও এমপি অ্যাডভোকেট আফসার উদ্দিন আহমেদ খান বিকেলে নিজ জন্মভূমি দরদরিয়ায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয় তাকে। জানাজায় অংশগ্রহণ করেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।
কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আলম আহমেদ সহ জেলা, উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দরা। কেবল টিভি খাতকে ডিজিটাল করা ও গ্রাহকদের নিরবিচ্ছিন্ন সেবা প্রদানে আয়োজন সেট টপ বক্সের ন্যায্য ক্রয়মূল্য নির্ধারণ, ফিড অপারেটরদের চাহিদা অনুযায়ী সেট টপ বক্স পাওয়ার নিশ্চয়তা প্রদান, কেবল টিভি খাতকে শিল্প ঘোষণা করা সহ 5 দফা দাবি বাস্তবায়নের জন্য মানববন্ধন করেছে ঢাকা মহানগর কেবল টিভি ফিড অপারেটর্স অ্যাসোসিয়েশন। দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক মানববন্ধনে এসব দাবি জানান তারা। সহজ শর্তে ব্যাংক ঋণ সুবিধার ব্যবস্থা সহ ডিটিএইচ কর্তৃক ডিস লাইনের বিরুদ্ধে অপপ্রচার বন্ধেরও দাবি জানান সংগঠনটি। কেবল টিভি নেটওয়ার্ক ডিজিটাল করার পরিকল্পনা বাস্তবায়ন নিশ্চিত করার প্রয়োজনে এবং আমাদের কাজের স্বচ্ছতা ও তৃণমূলের সমস্যা সকলের সামনে উপস্থাপন করার লক্ষ্যে আমরা ঢাকা মহানগর কেবল টিভি ফিড অপারেটর্স গঠন করেছি। অ্যানালগ দিয়ে এখন আমরা সার্ভিস দিচ্ছি, সবার ঘরে ঘরে টিভির মধ্যে ছবি দেখতেছে। যখন ডিজিটাল হয়ে যাবে, অ্যানালগ বন্ধ হয়ে যাবে, সবার টিভিগুলো বন্ধ হয়ে যাবে। এই জিনিসটা আমাদের গ্রাহকরা বুঝে না, জানে না। এই তারিখের মধ্যে এনশিওর করতে হবে যে সেট টপ বক্স যেটা দেওয়া হচ্ছে এগুলো কোয়ালিটি কি, প্রাইস কি, এবং সরকারকে জানতে হবে যে আদৌ সেট টপ বক্স রেডি আছে কিনা। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, স্বাধীনতা উত্তর রাজনৈতিক প্রবাহ, স্বাধীনতার পক্ষ বিপক্ষ, বিরাজমান মতবিরোধ এবং রাজনৈতিক জীবন, যেসব রাজনৈতিক নেতারা তার প্রতিফলন ঘটিয়েছিলেন তাদের অবচেতন মনের অব্যক্ত চেতনা ও দর্শক বাস্তবে দাঁড় করানোর সিনেমা মনোলোগ। আজ বুধবার শুভ মুহূর্তের মাধ্যমে মনোলোগ সিনেমাটি আনুষ্ঠানিক যাত্রা শুরু করল। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। সিনেমাটির পরিচালনা করছেন শহীদ রায়হান আর প্রযোজনা করেছেন হাফিজ আলম বস। সিনেমায় অভিনয় করছে নিপুণ, ফজলুর রহমান বাবু, দীপা খন্দকার, সমু চৌধুরী, এমি বাড়ি সহ আর অনেকে। প্রবাসের খবর। যুক্তরাষ্ট্রে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ উৎসব 2021। বাংলাদেশি শিল্পীদের সুরের মূর্ছনা আর প্রবাসীদের অংশগ্রহণে মিলন মেলায় পরিণত হয়েছিল রকভিল হোটেল। নিউ ইয়র্ক থেকে আরো জানাচ্ছেন মল্লিকা খান। যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড সিটিতে রকভিল রেডিসন হোটেলে আয়োজন করা হয় এই অনুষ্ঠান। দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে আয়োজন করা হয় বলে জানিয়েছেন আয়োজকরা। বাংলাদেশের প্রতি অবশ্যই একটা সিগনিফিকেন্ট ইয়ার। সবাই খুব আনন্দ মেতে উঠেছেন। আমাদের এখানে ফোক গান হতে শুরু করে আমরা সব ধরনের বাংলাদেশি ঐতিহ্যকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। সব বাঙালিদের সাথে একসাথে দেখা হয়ে সত্যি এটা একটা আনন্দঘন মুহূর্ত। তাল, সুর, ছন্দে মাতিয়ে তোলেন বাংলাদেশের বিখ্যাত শিল্পীরা। মেলা প্রাঙ্গণে ছিল বিভিন্ন ধরনের বাংলাদেশি পণ্যের স্টল। বাংলাদেশি পণ্য কেনাবেচা করতে পেরে খুশি প্রবাসীরা। স্বাধীনতার 50 বছরে বাংলাদেশ উৎসবে মেতে উঠেছে মেরিল্যান্ড প্রবাসীরা। আসর জমিয়েছেন বাংলা গানের এক ঝাঁক শিল্পী। মল্লিকা খান, মাই টিভি, মেরিল্যান্ড, ওয়াশিংটন ডিসি। প্রিয় দর্শক, ধন্যবাদ সাথে থাকার জন্য। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আরশিদা আলী। আল্লাহ হাফেজ।